পুনর্বাসন সবারই ঘর দেওয়ার কথা ছিল। কতজন ফ্যামিলির ইয়ে ছিল, কথা ছিল? 24 জন ইয়ে ছিল। 24 জনের? আচ্ছা, তো 24 জনের বাড়ি পেয়েছে? না, তার মধ্যে তুই একজন যে বাড়ি পাসনি, তাই তো? পায় না, 9 জন মতন ঘর পেয়েছে। 9 জনের মতো ঘর পেয়েছে, বাকি এমনি রেফারিং এর টাকা দিয়ে আমাদেরকে মিটিয়ে দিয়েছে। শুধু দিয়েছিল ইসিএল কর্তৃপক্ষ বা মাননীয় বিধায়ক তোমাদের কি ওদের কথা রেখেছে? না, কিছু দেয়নি, কিচ্ছু দেয়নি। 3000 টাকা দেবো বলেছিল বিধায়ক, দেয় নাই। আচ্ছা, ইসিএল থেকে বলেছিল যতদিন পুনর্বাসন না পাবে ততদিন তোমাদের খাওয়া দাওয়া চালাবো, সেইটাও দিয়েছিল? দেয়নি। দিয়েছিল, তারপর খাওয়া দাওয়া বন্ধ বন্ধ। আচ্ছা, এখানে মন্দির করে দেবো বলেছিল, করে দিয়েছে? হয় নাই। পাকা রাস্তা করে দেবো বলেছিল, করে দিয়েছে? হয় নাই। নমস্কার বন্ধুরা, পাণ্ডবেশ্বর বিধানসভায় 2021-এর পর থেকে যারা ক্ষমতায় আছেন, 2026-এ যারা আবার নির্বাচনে যাবেন ভাবছেন, নির্বাচনে জয়লাভ করবেন ভাবছেন, বিরোধী রাজনৈতিক দল হিসাবে তাদের এই 4.5 বছরের কাজের পর্যালোচনা করার সময় এসছে এবং বিভিন্ন তথ্য আমরা তুলে ধরছি। তাদের ব্যর্থতা তুলে ধরা এটা আমাদের কাজ, তাদের সাফল্য তুলে ধরা সেটা তাদের কাজ। আলটিমেটলি পাণ্ডবেশ্বরের মানুষ সিদ্ধান্ত নেবে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছেন না ব্যর্থ হয়েছেন, এবং মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটা সবাইকে মেনে নিতে হবে। এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ম। যদিও তারা গণতন্ত্র মানেন না, জোর করে মানুষের মত আদায় করতে চান। আজকে আমি আপনাদের কাছে 2022 সালের একটা ঘটনা আছে সামনে রাখছি, এবং আমার চ্যালেঞ্জ থাকলো তৃণমূল কংগ্রেসের বিধায়ককে, তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে, তিনি তো শুধু বিধায়ক নন, তিনি জেলা সভাপতি, তাহলে গোটা তৃণমূল কংগ্রেসের কাছে আমার চ্যালেঞ্জ থাকে, যে তথ্যগুলো আমি বলছি এর মধ্যে যদি অসত্য কথা থাকে তাহলে জবাব দিন আপনি, এবং আপনি ধরিয়ে দেবেন হ্যাঁ আমরা ভুল করছি। আর যদি আমার তথ্য ঠিক থাকে তাহলে কেন এই ঘটনা ঘটলো তার জবাব আপনাদেরকে দিতে হবে। 2022 সালের আগস্টের মাঝামাঝির ঘটনা, লাউদোহা ব্লকের সিরসা গ্রামে যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পাড়া আছে, সেখানে আমি খবর পেলাম যে ঝাঁঝরা কলিয়ারিতে, ঝাঁঝরা যে কলোনি, ঝাঁঝরা যে প্রজেক্ট ইসিএল, সেখানে ব্লাস্টিং এর কারণে প্রচুর বাড়ি ফাটল ধরেছে। আমি ছুটে যাই, সেখানে দেখি যে হ্যাঁ সবার ওয়াল ক্র্যাক করে গেছে, এবং এটা তাদের কোনো দোষ নেই, তাদের নিজস্ব জমি, তারা সাফার করছেন, তাদের জীবন বিপন্ন, রাত্রে ভয়ে ঘুমাতে পারছেন না। আমি বলি যে 7 দিনের মধ্যে যদি পুনর্বাসন না হয় ওদের, তাহলে আমি তাদেরকে নিয়ে অনশনে বসব। যেদিন আমি যাই তার পরের দিন বিধায়ক সেখানে পৌঁছে যান এবং বলেন যে বাইরে অন্য কাউকে ঢুকতে দেবো না, এখানে এই ওই অনেক যেটা উনি করেন। আমার বিধানসভা, আমি বুঝবো। গ্রামের লোকদেরকে, ওই পাড়ার লোকদেরকে ধমক দিলেন, কেন জিতেন্দ্র তিওয়ারিকে আসতে দিয়েছো তোমরা, আমি আছি। ওরা আমাকে ফোন করলো যে দাদা বিধায়ক এরকম বলছেন। এখন ঠিক আছে, তোমাদের তো পুনর্বাসন নিয়ে দরকার, দেখো না উনি পারলে করুন। তারপর এরা ইসিএল এর সঙ্গে বৈঠক করে এবং 15/9/2022 তারিখটা মনে রাখবেন, 15/9/2022 ঝাঁঝরা ইসিএল এ ঝাঁঝরা এরিয়ার জিএম, অন্যান্য আধিকারিকরা কারা কারা ছিলেন বলে দিচ্ছি আপনাকে। জিএম ঝাঁঝরা, এজিএম ঝাঁঝরা, এজেন্ট জেপিসি, স্টাফ অফিসার মাইনিং ঝাঁঝরা এরিয়া সার্ভে অফিসার, এপিএম ঝাঁঝরা এরিয়া, এইচওডি ল্যান্ড সেল, এরিয়া ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনভায়রনমেন্ট ঝাঁঝরা এরিয়া, এরা ছিলেন। আর বিধায়ক যেটা বসেছিলেন, বিধায়কের নেতৃত্বে উনি ছিলেন তখনকার ফরিদপুর থানার ওসি রঞ্জিত ভট্টাচার্য, সুজিত মুখার্জি, বিন্দু দেব যশ, পলাশ পান্ডে, শতদীপ ঘটক, সৌগত মন্ডল, along with other villagers of সিরসা, এরা ছিলেন সবাই। নেতৃত্বে ছিলেন নরেনবাবু। এবং সেখানে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় যে গ্রামে প্রায় 24টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত বাড়ি একদম গরিব মানুষ, তপশিলি জাতি, উপজাতি অধ্যুষিত অঞ্চল, এবং তারা সিদ্ধান্ত নেন যে 24টি বাড়ি তারা ঠিক করে দেবেন। বললেন তারা যে ইমিডিয়েট লেভেলিং অফ ভার্জিন এরিয়া অফ সাইট, যেখান থেকে কয়লা তোলা হয়, যেখানে ফাঁকা জায়গা আছে সেটা লেভেল করবেন। কনস্ট্রাকশন অফ 24 হাউসেস ফর অল এফেক্টেড ফ্যামিলিজ, সবার বাড়ি বানিয়ে দেবেন।
ওয়ান এক্সট্রা প্লট ফর যাদের লার্জ ফ্যামিলি আছে তাদের জন্য, ড্রেন, ইলেকট্রিসিটি, রোড প্রোভাইডেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আর 1 month cost living of rupees 3,000 per family shall be borne by honorable MLA, মানে নরেন বাবু দেবেন 3,000 টাকা করে, আর one temple is to be constructed। এইটা আলোচনা হলো 2022। তারপর দুদিন আগে আমি সিরসা গ্রামে মানুষরা আমাকে ডেকেছিলেন যে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনি আসুন। আমি গেছিলাম, সেখানে ওই আদিবাসী ভাইরা এসেছিলেন। তারা বললেন, দাদা আপনাকেও তখন আমরা আর আসতে দিলাম না, নরেনবাবুর ভয়ে, আর আমাদের কিছুই হলো না। কেন? তোমাদের তো এগ্রিমেন্ট হয়ে গেছে। বলে এগ্রিমেন্টই হয়েছে, 9টা লোকে 9টা পরিবারে ছোট্ট ছোট মানে 1 লাখ টাকা করে দিয়েছে। একটা বাড়ি করতে গেলে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি হয় সেটা তো প্রায় গরিব লোকদের প্রায় 3.5 লক্ষ টাকা খরচ। 9টা ফ্যামিলিকে 1 লক্ষ টাকা করে দিল, বাকিদেরকে কিছু দিলই না। ইলেকট্রিসিটি এলো না, জল এলো না, রোডও তৈরি হলো না, মন্দিরও এলো না। শুধু তাই নয়, বিধায়ক যে বলেছিলেন যে 3,000 টাকা পার ফ্যামিলি দেবেন, কাউকে 1 পয়সা দিলেন না, এবং আমরা ভয়ে কিছু বলতে পারলাম। গ্রামের লোকরা বলছিলেন যে সিরসার যে কমিউনিটি হল এটা আপনি তৈরি করছিলেন, সেটাও দেখুন ইনকমপ্লিট পড়ে আছে, আপনি চলে যাওয়ার পর আর সেটা কমপ্লিট হলো না। আগেও আমি বলেছি। এবার আমি নরেনবাবুকে জিজ্ঞেস করি যে এই যে কথাগুলো, সিরসা কমিউনিটি হল, সিরসা গ্রামের কমিউনিটি হল যেটা আমার সময় আরম্ভ হয়েছিল, আজ পর্যন্ত 4.5 বছরে সেটা কমপ্লিট হলো না, এটা কি অসত্য কথা? কেন কমপ্লিট হলো না তার জবাব আপনাকে দিতে হবে না? এই গ্রামে আমাকে আপনি আটকালেন, পুনর্বাসনের এই প্রক্রিয়া যেন আমি না থাকতে পারি। ইসিএল এর স্বার্থ রক্ষা করলেন আপনি। আচ্ছা বলুন, আপনার কাছে কে আগে, ইসিএল এর আধিকারিকরা আগে না আপনার গরিব মানুষ আগে? যদি গরিব মানুষ আপনার প্রায়োরিটি থাকতো, তাহলে 24টা ফ্যামিলির মধ্যে মাত্র 9টা ফ্যামিলিকে পয়সা দেওয়া হলো, সেটা 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায় ঘর আপনি করে দেবেন কেন? কার পয়সা বাঁচাচ্ছেন আপনি? কেন ইসিএল এর জন্য এত মায়া কেন আপনার? এবং বাকি ফ্যামিলিরা এখন ওই অবস্থায় আছে কেন? আপনার উপর ভরসা করলো বলে। আচ্ছা, আপনি বলছেন যে আপনি নতুন করে জেলা সভাপতি হওয়ার পর কর্মীরা উচ্ছ্বাসে আপনাকে মালা পরাচ্ছে। এক একটা মালার দাম 10,000 15,000 টাকা, ফুলের মালা, বড় বড় মালা। একা পারছেন না আপনি, 3 জন ধরে পরে আপনাকে পরাচ্ছে, আপনি হাঁটছেন, 2 জন হাতে ধরে আছে, সে মালা নিয়ে আপনাকে ঘুরছে। তো 15,000 টাকা মালা আপনি পড়তে পারবেন, আর আপনি ওই গরিব লোকদেরকে প্রতিশ্রুতি দিলেন যে 1 মাসের তোমার চাল, ডাল, গম, তেল, নুন এগুলোর জন্য 3,000 টাকা দেবো, সেটা দিলেন না আজ পর্যন্ত। আমি কি অসত্য কথা বলছি? সে গ্রামের লোকরাই সব বলে দিয়েছে, কাউকে 1 পয়সা আপনি দেননি। এবং এক একটা বাড়ি তৈরি করতে 3 লাখ 3.5 লাখ টাকা খরচ হয়, সেখানে মাত্র 1 লাখ টাকা, বাকি 1.5 লাখ টাকা 2.5 লাখ টাকা কোথায় গেল? সেটাও মাত্র 9টা ফ্যামিলি, বাকি ফ্যামিলিদের পয়সা কোথায় চলে গেল, কার পকেটে গেল? তার জবাব আপনাকে দিতে হবে না? আর যদি না পারবেন তাহলে আমাকে আটকালেন না। আমি থাকলে কার ইসিএল এর কত ক্ষমতা থাকতো, দিত না দেখতাম? এই কথাগুলো কি অসত্য কথা? তাদের রাস্তা এখনো হলো না কেন? 22-এ এগ্রিমেন্ট হয়েছে, 25-এ আমরা 3 বছর হয়ে গেল, কেন রাস্তা হলো না? কেন লাইট এলো না? পানীয় জল কেন পাচ্ছে না তারা? এটা মন্দির, সেটা ওদের পুজো করার অধিকার নেই? এইসব যা যা কর্মকাণ্ড আপনি করেছেন, এই যে তুলে ধরলাম, তো সিরসা গ্রামের অবস্থা তুলে ধরলাম, জবাব দিন আপনি। তো আমি যদি অসত্য কথা বলছি, আপনি ছবি প্রকাশ করুন। তো এইভাবে মানুষকে আপনি ভেবেছিলেন যে কোনোদিন কেউ কিছু বলবে না আপনাকে, আপনি যা ইচ্ছা তাই করে যাবেন, মানুষ কোনোদিন প্রতিবাদ করবে না, সবাই ভয়ে ভয়ে থাকবে। ভোটের সময় আপনি ভোট লুট করে নেবেন, ভোটের দিন যখন আমি অঞ্চলে ঢুকবো পুলিশকে দিয়ে আমাকে আটকে দেবেন, এবং যা ইচ্ছা তাই আপনি করে যাবেন। কে আপনাকে কি করে নেবেন? কিং ক্যান ডু নো রং। আপনি রাজা, রাজা কোনোদিন ভুল করতে পারে না, বাকিরা আপনার প্রজা। কিন্তু ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা, বাবা সাহেব আম্বেদকর জি এই যে সংবিধান তৈরি করে দিয়েছেন না, এটাতে রাজা প্রজার কোনো সিস্টেম নেই। সবার সমান অধিকার, নাগরিকদের অধিকার আছে। সেই অধিকার থেকে যদি কাউকে বঞ্চিত করেন, এই সংবিধানই বলে দিয়েছে, যদি কেউ নিজেকে রাজা ভাবতে শুরু করে, তাকে কি করে ক্ষমতা থেকে সরাতে হবে সেটা এই সংবিধানেই বলা আছে। এবং আপনাকে বলি, ক্ষমতা থাকলে পাণ্ডবেশ্বর আপনি ক্যান্ডিডেট হয়ে দেখান, মানুষ রেডি আছে, মানুষই আপনাকে জবাব দিয়ে দেবে। এই যে মানুষ, শুধু সিরসা গ্রাম তো একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর উদাহরণ আছে, টাইম টু টাইম সবটাই জানাবো আপনাকে। আপনি 15,000 টাকার মালা পরবেন, আর গরিব মানুষ
নুন তেল ভাত ডাল এগুলোর জন্য 3,000 টাকা, যেটা আপনি এগ্রিমেন্টে বলেছেন, আপনি না বলতে পারতেন দেবো না, আপনি এগ্রিমেন্টে বলেছেন বিধায়কের তরফ থেকে দেওয়া হবে, কেন দেওয়া হলো না তাদেরকে? 2.5 বছর হয়ে গেল, একবার খবর নিয়েছেন ওরা খাচ্ছে কিনা, কোথা থেকে সংসার চলছে ওদের বাচ্চারা স্কুল যেতে পারছে কিনা, একবার খবর নিয়েছেন? আর বিরোধীদেরকে আটকে দেবেন, এই কারণে আপনি তো আটকে দেন আমাদেরকে আটকানোর কারণ কি ছিল? যে আপনার ভয় ছিল যে আমরা যদি ঘুরি তাহলে মানুষ তাদের কষ্টের কথা, তাদের ব্যথার কথা আমাদের সঙ্গে শেয়ার করবে এবং আমরা এটা জনসম্মুখে তুলে আনবো, তাই বিরোধীদেরকে আসতেই দিও না, যাতে কেউ জানতে না পারে আপনি ভেতরে ভেতরে যে কি কর্মকাণ্ড করেছেন, কিভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, কিভাবে টাকা পয়সাওয়ালা লোকদের পক্ষে দাঁড়িয়েছেন, গরিবদের বিরুদ্ধে আপনি কাজ করেছেন, সেটা যেন জনসমক্ষে না চলে আসে, সে কারণে আপনি আমাদেরকে এতদিন আটকাচ্ছিলেন এবং জবাব তো দিয়ে দিয়েছি আপনাকে। আপনি পাণ্ডবেশ্বরে আটকাবার চেষ্টা করেছিলেন, আপনার ঘরে ঢুকে মিটিং করে দিয়েছি, অবশ্য সেটা হাইকোর্টের পারমিশন করেছি। তো আগামী দিনে আরো যা যা করেছেন, যত অন্যায় করেছেন, যত অত্যাচার করেছেন, সবটাই জনসমক্ষে নিয়ে আসবো, কেন গণতান্ত্রিক ভাবে বিরোধী রাজনৈতিক দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ধন্যবাদ। আচ্ছা, রাস্তাও করে দেয়নি? রাস্তা করে দেওয়ার কথা ছিল, জলের লাইন করে দেওয়ার কথা ছিল, করে দিচ্ছে? হয়নি। বিধায়ক মহাশয় বলেছিল যে 3,000 টাকা করে দেবো পার ফ্যামিলিতে, দিয়েছে? দেয়নি। ইসিএল থেকে খাওয়া দাওয়া বলেছিল যদি যতদিন পুনর্বাসন না হবে ততদিন খাওয়া দাওয়াটা আমরা চালাবো, চালিয়েছে? যায়নি। মন্দির করে দেবো বলেছে, হয়েছে? মন্দিরও হয়নি। সেই সেল থেকে তোমাদেরকে পুনর্বাসন দেবো বলেছিল 24টা ফ্যামিলিকে, তো 24টা ফ্যামিলির মধ্যে 24 জনকে দেয়নি, 9 জনকে দিয়েছে, তাও ইনকমপ্লিট, কমপ্লিট দেয়নি, কমপ্লিট হয়নি। আচ্ছা, তোমাদেরকে বলেছিল বাড়ি দেবো বলেছিল, তার বিনিময়ে তোমাদের কি দিয়েছে? 1 লাখ টাকা দিয়েছে। আচ্ছা, বাড়ি ঘর দেয়নি। আচ্ছা, আর রাস্তাঘাট দিয়েছে? রাস্তাঘাট হয়েছে? তোমাদের জলের সমস্যা রয়ে গেছে, ইসিএল দেবো বলেছিল, এটা দেয়নি। আচ্ছা, ইসিএল তোমাদেরকে বলেছিল পুনর্বাসন যতদিন না হবে ততদিন আমরা খাওয়া দাওয়াটা চালাবো, তাও দেয়নি। আচ্ছা, তারপরে তোমাদেরকে বলেছিল, বিধায়ক মহাশয় বলেছিল যে আমি 3,000 টাকা করে দেবো পার পরিবারকে, দিয়েছে? দেয়নি। পেয়েছো? টাকা পেয়েছো? কত টাকা পেয়েছো? 1 লাখ টাকা। আচ্ছা, পুনর্বাসন যে ঘর দেবো বলেছিল, ঘর পাওনি? তাহলে ইসিএল দিকে তোমাদেরকে বলেছিল পুনর্বাসন যতদিন না হবে ততদিন খাওয়া দাওয়াটা চালাবো, চালিয়েছে? কিছুদিন চালাইলে তারপর বন্ধ। মাননীয় বিধায়ক মহাশয় বলেছিল 3,000 টাকা করে দেবো বলেছিল, সেটা দিয়েছে? পার পরিবারকে যেটা দেবো বলেছিল, দেয়নি। রাস্তাঘাট হয়েছে? জলে তো আরো হয়নি, জলের সমস্যা প্রচুর। আচ্ছা, জল কিভাবে তাহলে এখন ইয়ে করো? ওই যখন আসে তখন লিখেই না, লিন্দার ধারে টাইনে লিখে। আচ্ছা, জলের সমস্যা আছেই। আর তোমার মন্দির করে দেবো বলেছিল, ওসব নাই, নেই? মন্দির করে দেয়নি, তাই তো বজরংবলী মন্দির হয়েছে, আরো মন্দির আছে, কোনো মন্দির করে দেয়নি, মন্দিরের কোনো ভ্যালুয়েশনই নেই। আচ্ছা, তো তোমাদের এখন যদি পুনর্বাসন দেয় তো তোমরা নিতে ইচ্ছুক তো? অবশ্যই। আচ্ছা, তোমার এমনি পুনর্বাসন ছাড়া আদার্স কি কি তোমার সমস্যা আছে? তোমার আদার্স ওই ঘর বাড়ি আর জলের সমস্যা। জলের সমস্যা।